রায়কিশোরের লেখা গল্প পাকা দেখা। ঘুম থেকে উঠেই মুখটা গোমড়া করে বসে আছে রাই। চারিদিকে এত হইচই, ভালো লাগছে না ওর। মা ব্রাশ আর পেস্টটা দিতে এসে বলল, হাঁ করে বসে না থেকে মুখটা ধুয়ে জলখাবারটা খেয়ে নে। বাবা বাজারে মাটনটা আনতে গেছে, আসলে ওটা তুই করিস। আমার এমনি মোটামুটি সব হয়ে এসেছে, তোর ওটা হলে আমি চাটনিটা বসিয়ে দেব। কি রে, শুনছিস আমার কথা? মা তাড়া খেয়ে একটু নড়ে বসলো রাই ওরফে মধুবনী চ্যাটার্জি। মধুবনী সবে জুলজিতে মাস্টার্স কমপ্লিট করে যাদবপুর ইউনিভার্সিটিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সে। ছোটবেলা থেকেই বাবা মায়ের বড্ড বাধ্য ও। এই একই কারণে পাড়ায় ভালোই সুনাম ওর আর ওর দাদা রিতমের। রিকের এবার এমএস ফাইনাল ইয়ার। ইদানিং হাসপাতালে যাবার খুব একটা চাপ নেই, তাছাড়া সামনেই ওর ফাইনাল পরীক্ষা। তাই আজ বাড়িতেই ঘাঁটি কেটেছে ও। আরও একটা স্পেশাল কারণ, বাড়িতে মাসিরা অলরেডি এসে গেছে, কাকারা পিসিরা সব আসতে চলেছে। আজ রায়ের পাকা দেখা। চোখে মুখে জল দিতে গিয়ে রায়ের খুব কান্না পেল। মনে মনে বলল, বাবা মা আমাকে একটুও ভালোবাসে না, দাদা তো নাই, সবাই আমাকে উঠে পড়ে লেগেছে তাড়ানোর জন্য। রীতিশা, ঝিনুক ওরা তো দিব্যি রয়েছে, ওদের বাবা মা তো ওদের বিয়ে নিয়ে বাড়াবাড়ি করছে না। এমন সময় বাথরুমের দরজায় জোরে জোরে টোকা পড়ল। কি রে, তোর হলো? খুব জোর পেয়েছে, দরজা খোল শিগগির। গলা শুনে বুঝতে অসুবিধা হলো না এটা দাদা। কি হয়েছে কি তোর? বাড়িতে আর বাথরুম নেই নাকি? আরে মেশো গেছে ওটায়, তুই খুলবি না আমি এখানেই? পরিষ্কারটাও তুই করিস, প্লিজ দরজা খোল রাই। দাদার এই কাকুতি মিনতি ওকে সামান্য আনন্দ দিল। বেরিয়ে বলল, আরও তারা আমাকে, ভগবানের শাস্তি এসব। দরজা লাগাতে লাগাতে রিকও বলল, সেজন্যই তো তোকে তাড়াতাড়ি তাড়াচ্ছি, হি হি। জলখাবারে আজ ওর পছন্দের লুচি, সাদা আলুর তরকারি, আর ওটা কি? প্লেটটা সরিয়ে রাই দেখলো জিলিপি। মনে মনে ভাবলো, না না, খুব একটা খারাপও বাসে না ওকে ওর বাবা মা। বিল্টুকে খাওয়াতে খাওয়াতে টুকু মাসি বলল, ও কি রাই, দেখছিস কি, শুরু কর। দেখ, রিক সকালবেলা উঠে তোর ফেভারিট বৈশাখী জিলিপি নিয়ে এসেছে লাইন দিয়ে দাঁড়িয়ে। দাদা কিন্তু তোকে খুব ভালোবাসে। মনে মনে হাসলো ও। কই গো, বাজারটা ধরো। বাবার হাতে এত বাজার দেখে অবাক হলো রাই। ও মা, দিদি দেখ জামাইবাবু কি করেছে। টুকু মাসির গলা পেয়ে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, তুমি তো মাটন আনতে গেছিলে, এত বাজার কেন করতে গেলে? আমার কিন্তু সব রান্না কমপ্লিট, রাই মাটনটা করবে আর চাটনিটা বসাবো, ব্যাস। আরে এগুলো কালকের বাজার, বেরোলাম যখন করেই ফেললাম, কে এই গরমে আবার যাবে? কি বলো টুকু? হ্যাঁ সেই তো জামাইবাবু। আরে ইলিশ নাকি? টুকু মাসির ইলিশি চিৎকারে খেতে খেতে রাইও ঘাড় ঘোরালো বাজারের ব্যাগের দিকে। বাবাকে বলতে শুনলো, মেয়েটা ভালো খায় তাই। মিষ্টিগুলো এনেছো তো ঠিকঠাক? তোমার তো আবার গুনে আনা স্বভাব। মার কথাগুলো শুনে হেসে উঠল সবাই, এমনকি বাবাও। কি রাই কিশোরী, মাটনের পাকটা তো বেড়ে হয়েছে, দেখেই খিদে পাচ্ছে। ও মা, কাকাই তোমরা কখন এলে? কাকি আসেনি? সবাই এসেছে, তুই বেরো এখান থেকে, দেখ কাকিয়া কি এনেছে তোর জন্য। আসছি, তুমি গিয়ে বসো, আমি স্টকটা দিয়েই আসছি। ওদের 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রীতিমতো হাওড়া স্টেশন মনে হচ্ছে রাইয়ের। কাকারা, পিসিরা, মাসিরা, এমনকি পাশের ফ্ল্যাটের দত্ত কাকুরাও চলে এসেছেন। এখনও আশা বাকি আসল 4 জনের, যার মধ্যে একজন ওর হবু বর, যার ছবি এখনো পর্যন্ত ও দেখেনি। নিছকই রাগের বশে। হিসেব মতো এটাই ওর প্রথম আলাপ। গেলবার বাবা মা কেরালা ঘুরতে গিয়ে আলাপ হয় দীপদের সাথে। হ্যাঁ, ছেলেটার নাম দীপ, ও জানে। আর জানে ছেলেটা এফসিআই এর উঁচু পদে চাকরি করে, ওর থেকে 5 বছরের বড়। আলাপটা এতটাই জোরালো হয় যে ওরা রাইকে না দেখেই পছন্দ জানিয়ে দেয়। অবশ্য মাঝে একবার এসেছিল, তখন রাই এক্সকারশনে গিয়েছিল। ঘন নীল পাড়, আকাশি জমির উপর ছোট ছোট সোনালি জরির বুটি দেওয়া বোমকাইয়ের পরশে নিজেকে মেলে ধরেছে রাই। কাকিয়া ওর জন্য চন্দ্রানী পার্লস থেকে সুন্দর একটা ম্যাচিং সেট কিনে এনেছে। চোখে কাজলটা পরাতে যাবে কি মনে হলো মোবাইলটা হাতে নিয়ে মেসেঞ্জারটা চেক করলো।
দেখলো অনেকের মেসেজ, শুধু সৌম্যর ইনবক্সটাই ও খুলল। 7:56 গুড মর্নিং। 8:40 ব্যস্ত নাকি? 10:34 বুঝেছি, আজ তো তোমার পাকা দেখা। 11:55 মেসেজটা দেখবেও না? বেশ। সৌম্য চক্রবর্তী, বয়স রাই কখনো জিজ্ঞেস করেনি। ফেসবুকে দেওয়া ওয়ার্কস অ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বাড়ি গড়িয়া। ওর সাথে আলাপ এই মাস চারেক রাইয়ের। ছেলেটা বেশ সুন্দর কথা বলে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো বাঙালি হয়েও বাংলা লিখতে জানে না, অল্প পড়তে পারে। আর বছর দুয়েক টানা কলকাতায় থেকে বাংলা বলাতে একটু ধাতস্থ হয়েছে। আসলে ওর বাবার কাজের সূত্রে বরাবরই ওকে আর ওর বোনকে বাইরে বাইরে কাটাতে হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটা বছর ওরা রাঁচিতে ছিল। প্রথম প্রথম রায়ের ওকে বাকিদের মতোই গায়ে পড়া লাগতো, কিন্তু ধীরে ধীরে মনে হলো ছেলেটা নিছকেই গল্প করতে চায়। কখনো মুভি নিয়ে, তো কখনো গান নিয়ে, কখনো কখনো অপরিচিত মানুষকেই বোধহয় নিজের সব ক্ষোভের গল্প উজাড় করে দেওয়া যায়। একদিন সেরকমটাই হয়েছিল। আর সেই থেকে সৌম্য রায়ের অদেখা বেশ ভালো বন্ধু। আজকে যে দীপরা ওকে দেখতে আসছে, হয়তো বিয়ের ডেটও ফিক্স করে যাবে, সেটা রাই সৌম্যকে বলেছিল। উত্তরে সৌম্য বলেছিল, বাহ তাই নাকি? তাহলে তো তোমার সাথে এরপর থেকে আর কথাই বলা যাবে না। দীপ জানলে আমাকে কেলিয়েই দেবে। ভারী রাগ হয় রাইয়ের ওর এই লেখাটা পড়ে। তারপর থেকে আর কথা বলেনি ও ওর সাথে। রাই বোঝে না রাগটা আসলে কার উপর, নিজের ওকে ভালো লাগার কথাটা বলতে না পারায়, নাকি বাবা মা দীপের সাথে ওর মতামত না নিয়ে দেখতে আসাতে রাজি হয়ে যাওয়ায়। দীপ তো চেনেই না ওকে, জানেও না ওর ইচ্ছেগুলো কি। সব ইচ্ছেগুলো জানিয়েছিল একমাত্র সৌম্যকে। টুকু মাসির গলার আওয়াজে ঘোর কাটে রাইয়ের। কই দেখি দেখি আমাদের রাইসোনাকে কেমন দেখাচ্ছে। কাজলটা পরে নিল রাই। লিপস্টিকটা হাতে নিতে নিতেই কলিং বেল বেজে উঠল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রাইয়ের। পিসি আর কাকিয়া এসে দুবার ডেকে গেছে। এর মধ্যে রায়ের সেদিকে ভ্রুক্ষেপ নেই। মোবাইলটা হাতে নিয়ে প্রায় 10 মিনিট আগে লেখা ওই মেসেজটা সৌম্য সিন করলো কিনা সেদিকেই তাকিয়ে আছে। না, গত 1 ঘন্টা সৌম্য অনলাইনে আসেইনি। রাই ভাবছে সৌম্য কি ওর উপর রেগে গেল। ফোন করতে যাবে এমন সময় মা ওর ঘরে ঢুকলো। রাই, খুব সুন্দর লাগছে তোকে। দীপ চোখ ফেরাতেই পারবে না। মায়ের চোখের কোণটা চিকচিক করতে দেখে অজান্তেই ও চোখ দুটো ভিজে উঠল। কাঁদছিস কেন, বোকা মেয়ে? দীপ কত ভালো ছেলে জানিস? প্রভাসদা নীলাদি খুব ভালো মানুষ। তুইও ওই বাড়িতে খুব আদরে থাকবি দেখিস। আর তোর বয়সী একটা বোনও আছে দীপের, সুকন্যা। একবার আলাপ করে দেখ, ওকে ছাড়তেই চাইবি না, এত মিষ্টি মেয়ে। কান্না জড়ানো গলায় রাই বলে উঠল, আমি বিয়ে করব না মা, ওদের চলে যেতে বলো। বাঁদরামি করিস না। কাকি আর টুকুমাসি ওদের শরবত দিল। তোর কথা জিজ্ঞেস করছে, কতক্ষণ ধরে বলবো? তুই রেডি হচ্ছিস? বাবার মান সম্মান ডোবাস না মা, চল মোবাইলটা ফেল। চেনা মাকে ওর অচেনা লাগছিল তখন। কে ডেকেছে ওদের? ওর কিসের দায় ওখানে যাবার? বাবা তো ওর মত নেয়নি একবারও। ওই তো রাই এসে গেছে। আয় মা, এদিকে আয়। ওনারা কখন থেকে অপেক্ষা করছেন তোর সাথে আলাপ করবেন বলে। বলতে বলতেই বাবা এসে হাতটা ধরে রাইয়ের। কেমন একটা অজানা ভয়ে বাবার হাত আঁকড়ে ধরে রাইও। একজন অপরিচিত মহিলা উঠে এসে বলেন, সত্যি সাক্ষাৎ রূপে মা লক্ষ্মী তুমি। রাই বুঝতে পারে ইনি হলেন দীপের মা। বাবা ইশারা করে ওনাকে প্রণাম করতে। রাইও সেই মতো প্রণাম করতে যায়। হাত দুটো ধরে ওই মহিলা তাকে বুকের কাছে টেনে নিয়ে আসেন। তুমি পায়ে হাত দেবে কেন? তোমার জায়গা তো আমার বুকে, বলেই জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেন। এই দেখো চ্যাটার্জিদার রত্নটিকে, কি সুন্দর করে সেজেছে। সোফা ছেড়ে ভদ্রলোকে এগিয়ে আসতে দেখেই এবার বুঝতে ভুল করে না রাই যে ইনি দীপের বাবা। পায়ে হাত দিয়ে প্রণাম করতেই উনি বলেন, আহা কি করছো কি? পায়ে একদম হাত না। চলো বসবে চলো। পাশ থেকে হঠাৎ একটা মেয়ে বলে ওঠে, বাবা 1 মিনিট। হাই, আমি সুকন্যা। সবাই তোমাকে রাই নামে ডাকলেও আমার কিন্তু তোমার মধুবনী নামটা ভালো লেগেছে। মৃদু হাসল রাই। দীপের মা বলে উঠলেন, ওরে এসব ছাড়, মেয়েটাকে বসতে দে। মাথা নিচু করে বসে আছে রাই। সবাই হঠাৎ চুপচাপ।
সুকন্যাই কথা শুরু করলো। আচ্ছা মধুবনীদি, তুমি এরম লজ্জা পাচ্ছ কেন? দাদাইকে তোমার পছন্দ নাই হতে পারে। আর দাদাই, তুই বা কী রে? হ্যালো তো বল। হ্যালো মধুবনী, আমি দীপ, সৌম্যদীপ্ত চক্রবর্তী। নামটা শুনেই গলাটা খুব চেনা লাগে রাইয়ের। মুখ তুলে তাকাতেই দেখে সামনের কাউচে পিসি আর কাকাইয়ের মাঝে সৌম্য বসে। সৌম্য ঠিক পিছনে দাদা দাঁড়িয়ে। রাগে রায়ের চোখ মুখ লাল হয়ে যায়। পাশে সবাই দীপের ইন্ট্রো নিয়ে হাসাহাসি করছে। মেশো তো বলেই দিল, দীপ, মনে হচ্ছে তোমার ইন্টারভিউ দেওয়ার ট্রমাটা এখনো কাটেনি। কেউ না খেয়াল করলেও দীপ রায়ের চোখের জলটা ঠিক দেখতে পেল। রাই কোনো দিকে না তাকিয়ে ওখান থেকে শটান উঠে নিজের ঘরে এসে দরজা আটকে দিল। সাময়িক ছন্দপতন। কেউ কিছু বলার আগেই দীপ বলল, দাঁড়ান, আমি দেখছি। তুমি পারবে না বাবা, সকাল থেকে আমার মেয়েটা মন ভার, আমি ডাকছি ওকে। বলেই রাইকে ডাকতে গেল রাইয়ের মা। পিছন পিছন দীপ, রিক, সুকন্যা আর নীলাও এলো। আসলে ছোট মানুষ তো, কখনো পড়াশোনার বাইরে কিছু করেনি। বড্ড ঘরোয়া আমাদের মেয়ে, তাই প্রথমবার এরকম সিচুয়েশন, বুঝতেই পারছেন। এক নাগারে দীপের বাবাকে কথাগুলো বলে দম নিল রায়ের পিসি। কাকাই, মেশো, পিসাই ব্যাপারটা হালকা করতে রায়ের কাকিয়া আর টুকুমাসিকে খাবারের দিকটা দেখতে বলল। বেচারি চ্যাটার্জি বাবু, মেয়ের কাণ্ডে তো তার কপালে ভাঁজ। রাই, দরজা খোল। কি হচ্ছে কি? ওনারা কত দূর থেকে এসেছেন তোর সাথে দুটো কথা বলতে, আর তুই? ছি ছি, এটা কি করলি? দরজা খোল বলছি। এরকম করে বলো না মিতা, ও ছেলে মানুষ, তুমি বকাবকি করলে আরও ঘাবড়ে যাবে। নীলা বলে ওঠেন। রিক ডাকলো, সুকন্যা ডাকলো, কোনো সাড়া নেই ওদিকে। দীপ এবার দরজার কাছে এসে রাইকে দুবার ডাকলো। বলল, আই এম সরি রাই, দোষ আমার। প্লিজ আমাকে কিছু বলার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, তোমার আমার কথা না শুনে পোষালে বলে দিও, আমরা চলে যাব। দীপের এরকম উক্তি শুনে ঘরে উপস্থিত সবাই স্ট্যাচু। ওদিকে কিছুক্ষণ পর খট করে ছিটকিনি নামানোর আওয়াজ হলো। দীপ আবার সবাইকে অবাক করে রায়ের ঘরে ঢুকে ছিটকিনি তুলে দিল। এদিকে তখন নীলা আর প্রভাসবাবুর গলা শুকিয়ে এসেছে ছেলের কাণ্ড দেখে। সুকন্যা, রিক সবার মুখের এক্সপ্রেশন বোঝার চেষ্টা করছে। রায়ের মা দেওয়ালে হেলান দিয়ে দরজার দিকে তাকিয়ে। তার পাশে দত্ত কাকিমা। রায়ের বাবা টেনশনে সিগারেটের প্যাকেট খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। টুকুমাসি কার জন্য ভাত বাড়বে বুঝতে না পেরে বিল্টুকেই খাইয়ে দিচ্ছে। পিসি আর কাকিয়া রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে দরজায় লক্ষ্য রাখছে। পিসাইয়ের মোবাইলে পিসাই আর দত্ত কাকু সেই ফাঁকে ক্রিকেটের স্কোরে চোখ বোলাচ্ছে। আর মেশো জুতো গলিয়ে রায়ের ফেভারিট আইসক্রিম আনতে বেরিয়ে গেছে। আর ওদিকে রাই খাটে বসে, দীপ দাঁড়িয়ে। শোনো না, দীপ বলল। কান খোলাই আছে, বলে যাও। রায়ের উত্তরে দীপ যেন একটু বেসামাল হলো, তাও নিজেকে সামলে নিয়ে বলল, দেখো, সেবার যখন তোমাদের বাড়ি এলাম তুমি ছিলে না। তোমার দাদা আমাকে তোমার ঘরে এনে তোমার আঁকা ছবিগুলো দেখায়। জানো তো, একসময় আমিও ছবি আঁকতাম, কিন্তু বড় হবার সাথে সাথে সেগুলো ছুটে গেল। সেদিনই খুব ইচ্ছে হলো তোমার সাথে আলাপ করার। বাড়ি ফিরে জানলাম দুই বাড়িতেই চায় তোমার আমার একটা নামের সম্পর্ক হোক। আমি তো তোমার ফাইনাল সেমের পর তোমার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু যখন তোমার দাদার সাথে মেট্রো স্টেশনে দেখা হলো জানতে পারলাম তুমি বিয়ে করতে রাজি হওনি। এমনকি আমার ছবি পর্যন্ত দেখোনি। সেদিন রাতে ফিরেই ফেসবুকে তোমাকে অ্যাড করি। তুমি অ্যাকসেপ্ট করার পর তোমাকে রোজ হ্যালো বলতাম, আর তুমি অচেনা লোক ভেবে এড়িয়ে যেতে। একদিন তোমার প্রোফাইলে কিছু গান আর সিনেমার পোস্ট দেখলাম, বুঝলাম তুমি এগুলো পছন্দ করো। ওপরওয়ালা সাথ দিলেন, আর কি, আমরা ধীরে ধীরে বন্ধু হয়ে উঠলাম। কিন্তু ইয়াকিন করো, সবসময় ভাবতাম এই বুঝি তুমি জানতে পেরে গেলে আমার পরিচয়। আজকের দিনটা যত এগিয়ে আসছিল আমি তত বেশি ভয় পাচ্ছিলাম, আগার তোমাকে হারিয়ে ফেলি। আমি তোমাকে হারাতে চাই না রাই, ভালোবেসে ফেলেছি এই কদিনে তোমাকে। মিনিট খানিকের স্তব্ধতা। কতবার বলেছি না বাংলার মাঝে হিন্দি শব্দগুলো ইউজ করবে না। রায়ের গলা শুনে চোরের মতো তাকায় দীপ ওর দিকে। রাই আরও বলে, পরিচয় গোপন করে ভালোই করেছো। সত্যিটা জানলে হয়তো আমিও তোমাকে ভালোবাসতাম না। দীপ এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে রাইকে।
দরজা খুলে বাইরে এসে দেখে শরণার্থীদের মতো সবাই ওদের দিকে তাকিয়ে। ঘর জুড়ে পিন ড্রপ সাইলেন্স। দীপ রায়ের মাকে বলল, মাস্ত খিদে লেগেছে আন্টি, খেতে দিন না প্লিজ। গোটা ঘরে তখন হুলুস তুলুস ব্যাপার। এ ওটা আনে, ও ওটা আনে। খেতে বসে দীপকে সবাই জিজ্ঞেস করে রায়কে মানালো কি করে। মাটনের হাড়টা চুষতে চুষতে দীপ জমিয়ে গোটা ঘটনাটা বলে। হাসিতে ফেটে পড়ে সবাই। রায় এবার সত্যি খুব লজ্জা পায়। আজ ৪ঠা ফাল্গুন, ইংরেজি ১৭ই ফেব্রুয়ারি। টালা পার্কের মাঠের উল্টো দিকের গোলবাড়ির গেট অর্কিড আর গোলাপে সেজে উঠেছে। জলজল করছে দুটো নাম, মধুবনী ওয়েটস, সৌম্যদীপ্ত। এর মাঝে অবশ্য ১৪টা মাস কেটে গেছে। রায়ের ইচ্ছের দাম রেখেছে দীপ। নেট পাস না করে বিয়ের পিঁড়িতে বসতে চায়নি রায়, তাই অপেক্ষা করেছে ওরা, মজবুত করেছে ওদের সম্পর্ককে। মধুবনী চ্যাটার্জি অবশ্য গত নভেম্বরে আইআইসিবিতে পিএইচডি করতে ঢুকেছে স্ট্রাকচারাল বায়োলজির উপর। আর তার ফলস্বরূপ আজ ওদের বহু অপেক্ষিত শুভ পরিণয়। কি ভাবছেন? চলুন ভিতরে যাই, সবাই মিলে ওদের মন ভরে আশীর্বাদ করি। মধুরেণ সমাপয়েত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।